আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। টানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, রোববার বিকেল ৩টায় সারা দেশে 4G ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট। সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য দেন। একই সাথে সকল গ্রাহক বিনামূল্যে 5 জিবি ডেটা পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা 5 দিন সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত 23 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়, তবে মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল। এবার দেশের 13 কোটি গ্রাহকের মোবাইল ইন্টারনেট সেবা পাওয়ার অপেক্ষা শেষ হচ্ছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বৈঠক শেষে যে আজকে বিকাল 3টার সময় আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কে 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাল্লাহ, এবং বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ, এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব। আজ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। আগামীকাল ও পরশু একই সময় পর্যন্ত কারফিউ শিথিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সাথে এই 3 দিন নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জেও সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। গতরাতে ধানমন্ডির বাসভবনে ব্রিফিংয়ে তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় কারফিউয়ের শিথিল সময় বাড়ানো হয়েছে। এ সময় মন্ত্রী বলেন, কোটা আন্দোলনের সহিংসতার দায়ভার আন্দোলনকারীদেরও নিতে হবে। এদিকে আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে সরকারি বেসরকারি অফিস, চলবে বিকেল 3টা পর্যন্ত। আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ধাপে ধাপে অফিসের সময় বাড়ানো হবে। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশে আশঙ্কাজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত 1 বছরে এই দুটি মহাসড়কে 277 জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন 1.5 শতাধিক। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অদক্ষ চালক, যানবাহনের বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি এবং অবৈধ যানবাহনকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। পদ্মা সেতুর কারণে ফরিদপুরের উপর দিয়ে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল বেড়েছে বহুগুণে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে সড়ক দুর্ঘটনাও। গত বছরের জুলাই থেকে চলতি বছর জুন পর্যন্ত এই মহাসড়ক দুটিতে 351টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 277 জনের, আহত হয়েছে 550-এরও বেশি। ওভার স্পিড, ফিটনেসবিহীন গাড়ি এবং চালকের অদক্ষতার কারণেই বর্তমান মহাসড়কে দুর্ঘটনার শিকার বেশি হচ্ছে। আমাদের পথচারীদের জন্য আসলে সার্ভিস লেন নাই, যার কারণে পথচারীরা সরাসরি চলতে পারছে না। অ্যাক্সিডেন্ট যাতে কম ঘটে তার জন্য প্রশাসন যারা দায়িত্ব আছে তাদেরকে নির্দেশ কর্মে বললে ভালো হয়। মহাসড়কে অবৈধ 3 হুইলার সহ 3 চাকার যান চলাচল ও অদক্ষ চালকদের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন চালকরা। এই অবৈধ নসিমন, করিমন, আলম সাধু, আপনার অটো, মাহিন্দ্র, আবার মোটর সাইকেলগুলোও যেভাবে এরা চলাচল করতেছে তাতে কোনো রকমের দুর্ঘটনা রোধ করা সম্ভব না। সরকার মহোদয় যদি আমাদের প্রত্যেক জেলায় জেলায় পেশাদারিত্ব চালক তৈরি করে, গাড়ি চালানো তো পারেই, কিন্তু পেশাদারিত্ব তৈরি করতে হবে। হাইওয়ে পুলিশ জানায়, গত 1 বছরের সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে মামলা হয়েছে 21,389টি, যেখানে জরিমানা আদায় করা হয়েছে 7,15,37,000 টাকারও বেশি। রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ, বিভিন্ন জায়গায় সভা সেমিনার করা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। এরই মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার পাশাপাশি আইন প্রয়োগে আরও কঠোরতা অবলম্বন করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবো এই আশা ব্যক্ত করছি। শুধু আশ্বাস নয়, মহাসড়কে দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিলেই কমতে পারে মৃত্যুর মিছিল, এমনটি মনে করছে ফরিদপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক
ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় 12 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 19 জন, যাদের সবাই কিশোর ও তরুণ। ভয়াবহ হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেন, গত 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের রকেট হামলার পর এই হামলাটি সবচেয়ে ভয়াবহ। তিনি জানান, হামলায় ইরানের তৈরি ফালাক 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা একমাত্র হিজবুল্লাহর কাছেই আছে। তবে অভিযোগ অস্বীকার করে হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের আয়রন ডোমের রকেট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভুল করে ওই মাঠে আঘাত হানে, এতে হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজা উপত্যকার দেইর আল বালা এলাকার একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1.5 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, খাদিজা স্কুল নামে ওই বিদ্যালয়ে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সেখানে হামাসের একটি কমান্ড সেন্টার ছিল। গড়ে তোলা হয়েছিল অস্ত্রাগার। স্কুলটি ব্যবহার করে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করে দখলদার বাহিনী। এদিকে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যেখানে দেখা যায় হামলায় হতাহতরা সকলেই বেসামরিক মানুষ, যাদের বেশিরভাগই শিশু। যুক্তরাষ্ট্রের আসছে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে যেন শুরু হয়েছে শীতল যুদ্ধ। নির্বাচন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে পাল্টাপাল্টি মন্তব্যে জমে উঠেছে তাদের কথার লড়াই, সেই সঙ্গে ছুটছে প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে ট্রাম্প নেতানিয়াহুর পুরনো ঘনিষ্ঠতার মধ্যে কমলার বদলানো সুর ভোটারদের কতটা কাছে টানবে তার উপর নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যে কোনো সময় তা রূপ নিতে পারে আঞ্চলিক সংঘাতে। গাজায় যুদ্ধবন্ধে ব্যর্থ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তাই মধ্যপ্রাচ্যকে শান্ত করতে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গাজা ইস্যুতে সুর বদলেছেন তার প্রতিপক্ষ কমলা হ্যারিসও। একে অপরকে সমালোচনা করে বক্তব্যও দিচ্ছেন এই দুই প্রেসিডেন্ট প্রার্থী। ক্ষমতায় গেলে মধ্যপ্রাচ্যে শান্তি আনার সর্বোচ্চ চেষ্টা করব। বিভিন্ন কলেজে ছড়ানো ইহুদি বিদ্বেষের বিরুদ্ধেও লড়াই করব। Let us all condemn terrorism and violence. নেতানিয়াহুর সাথে গঠনমূলক আলোচনা করেছি। ইসরায়েল যেমন নিজেদের রক্ষা করবে, তেমনি গাজার নিরীহ মানুষকেও বাঁচতে দিতে হবে। এদিকে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পকে টক্কর দিচ্ছেন কমলা। জনপ্রিয়তায় ছাড়িয়ে যাচ্ছেন ট্রাম্পকে, জানিয়ে উদ্বিগ্ন মার্কিন এই ধনকুবের। তাই কমলাকে নিয়ে বিষোদ্গার করতেও ছাড়ছেন না তিনি। কমলা একজন ইহুদি বিদ্বেষী এবং অযোগ্য। তিনি ইতিহাসের সবচেয়ে অকার্যকর ভাইস প্রেসিডেন্ট। কিভাবে একজন ইহুদি ব্যক্তি ডেমোক্রেটকে ভোট দেয়? তবে ট্রাম্পের বেশিরভাগ অভিযোগের সঙ্গেই বাস্তবতার মিল নেই, কারণ কমলার স্বামী একজন ইহুদি। ট্রাম্পের সকল অভিযোগ উড়িয়ে দেন মার্কিন এই ভাইস প্রেসিডেন্ট। আমি ট্রাম্পের সাথে বিতর্ক করতে প্রস্তুত। সামনাসামনি তার সব অভিযোগের জবাব দিব। আশা করি ভোটাররা আমাদের বিভক্তি দেখতে পারবে। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে নেমে ব্যর্থ হন ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর কমলা হ্যারিস। তবে বাইডেন সরে দাঁড়ানোই এবার প্রায় নিশ্চিত তার প্রার্থী হওয়া। আগামী 5 নভেম্বর আমেরিকানরা বেছে নেবেন তার পরবর্তী প্রেসিডেন্ট। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির মুক্তির দাবিতে খায়বার পাখতুনখাওয়ায় মিছিল ও সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। তাদের মুক্তির পাশাপাশি অন্য রাজনৈতিক বন্দীদের মুক্তিরও দাবি জানান তারা। সমাবেশ থেকে পিটিআই নেতারা বলেন, ইমরান ও তাঁর স্ত্রী এবং দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে মামলাগুলো মিথ্যে। পেশোয়ারের 3টি প্রাদেশিক এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নামাক মান্দি এলাকায় প্রাদেশিক উচ্চশিক্ষামন্ত্রী মিনা খান আফ্রিদির নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক আছেন ইমরান খান। খেলার খবর। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-20তে শ্রীলঙ্কাকে 43 রানে হারিয়েছে ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 213 রানের পাহাড় গড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 26 বলে 58 রান করেন সূর্যকুমার যাদব।
এছাড়া 49 রান আসে ঋষভ পান্ডের ব্যাটে। জবাবে প্রথম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসের ব্যাটে উদ্বোধনী জুটিতে আসে 84 রান। মেন্ডিস ফেরেন ব্যক্তিগত 45-এ। এরপর নিশাঙ্কার 48 বলে 79 রানের ক্যামিওতে 14 ওভারে 140 রান তোলে স্বাগতিকরা, কিন্তু এরপর আর রানের সঙ্গে পাল্লা দিতে পারেনি তারা। তাতে 19 ওভার 2 বলে 170 রানে অল আউট হয় লঙ্কানরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।